আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে, ঘনিয়ে আসছে, ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে। এর পেছনে নানান ধরনের কারণ আছে। সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড, নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে, সেটি তো অবশ্যই অন্যতম একটি কারণ। পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য, বিবৃতি, কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে। আমরা এই কথা বলতেই পারি। কেন বলছি এই কথা? শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে। তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে এই নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী। যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়, তাদের মতামতের উপরে যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে। তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির। তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে? এটি নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক, তিনি নিজেই বলছেন সাংবাদিক কাছে যে আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে। এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে। নাহিদ ইসলামরাও সেটি বিশ্বাস করে। কিন্তু তিনি কি বলছেন? দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এনসিপিরও নেই। এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে। এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে, সব জায়গাতে, সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিংয়ে। এখন বিষয়টা হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির কাছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন? এর নানান ধরনের কারণ আছে, নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে। এক নম্বর হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি, তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাকঢোল পিটিয়ে বলে আসছে। নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত 17 মাসে তা তো আমরা ঢের ভালো জানি। এখন নতুন বন্দোবস্তের মধ্যে পড়ে যে আমরা বিদেশি শক্তির হস্তক্ষেপ চাইবো না কোনো কিছুতে, ইভেন নির্বাচন ইস্যুতে। আমরা দেখেছি এর আগে প্রতিটি সরকারের সময়, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বিদেশি শক্তির দ্বারস্থ হই, তারা এসে এখানে নাক গলায়। তো সেটি আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে। এনসিপি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে। ন্যাক্কারজনক একটি ঘটনা। দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করলো, বিদেশিদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে? যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয়, আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে থাকে, এবারও পাঠাবে। এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে। এবং আমার কি মনে হয় জানেন, এটি টম অ্যান্ড জেরির খেলা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে, এটা সত্য কথা। তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে, তার নিরাপত্তা, বিশেষ নিরাপত্তাও দরকার। কিন্তু ভিভিআইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এদিক থেকে এনসিপি এবং জামাতকেই আখেরে
সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয়, এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে। একটু হিসেব মিলিয়ে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে সরকার, তার ভর কেন্দ্রগুলোর মধ্যে তো 1 নম্বরে এনসিপি, দ্বিতীয়ত জামাত, তৃতীয়ত বিএনপি। তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন, প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন। একথা তিনি নিজেই বলেন। আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে? এমনটি মনে করার কোনো কারণ নেই। তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা একটু চোখে লাগার মতন আমি নিজেই বলেছি, কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন কমিশনের সাথে বলে এটি করা যেত। সেটি বিদেশি শক্তির প্রতিনিধিদের কাছে কেন বলতে হবে, কেন অভিযোগ জানাতে হবে? এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই ষড়যন্ত্রের একটি অংশ। তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম, গণমাধ্যমের বিষয়ে, যে গণমাধ্যম আবার বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে। কেন ঝুঁকে পড়ছে তার তো বিভিন্ন কারণ আছে। যদি গণমাধ্যমের ভূমিকা নিঃসন্দেহে ন্যাক্কারজনক, বিতর্কিত। আওয়ামী লীগ আমলে যাচ্ছিল, এখন জাস্ট তার রিভার্স। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এখন বিশেষ বিশেষ শক্তির পক্ষে তারা জয়গান গাইছে, হাতে গোনা 2-1টি গণমাধ্যম ছাড়া। তো বিদেশি শক্তির হস্তক্ষেপের দ্বারস্থ তারা হচ্ছে। তারা সব ধরনের কম্পোনেন্ট ব্যবহার করছে নির্বাচন যাতে না হয় তার জন্য। এর ব্যাখ্যা আমি অনেক আগে থেকেই দিয়ে আসছি, অনেক আগে থেকে আপনাদের বলে আসছি, জানিয়ে আসছি যে নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না। কেন? জামাত এবং এনসিপি যে ক্ষমতা ভোগ করছে এটি তো তারা সহজে হাতছাড়া করতে চাইবে না। জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো কোনোভাবে বিএনপির সমকক্ষতায় উঠবে না, খুব স্বাভাবিক। তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, খুব স্বাভাবিক বিএনপি ভালো আসন জয়লাভ করবে। এবং এই যে কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না, তার আরো একটু উদাহরণ এর আগে আমি আপনাদের দিয়ে রেখেছি বা আপনারা সবাই জানেন। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী 5 বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে, এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে। মানে তারা কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই, এবং নিশ্চয়ই 2-1 মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামাত সেই সরকার যাবে না। যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিস্সাটি বুঝে নিতে চাইবে। তো কি মনে হয় তারেক রহমান কি বলেছেন? রাজি হয়েছেন? নিশ্চয়ই না। হয়তো তিনি বলেছেন আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমরা তো চাই সবাই মিলেমিশে সরকার পরিচালনা করি দেশের স্বার্থে, এই ধরনের কথা বলেছেন। কিন্তু সম্ভবত ডাক্তার শফিকুর রহমান তাতে আশ্বস্ত হতে পারেননি। আশ্বস্ত হতে পারেননি বিধায় এখন সব ধরনের উইং খোলা রেখে সব ধরনের কম্পোনেন্ট দিয়ে তারা সব ধরনের চেষ্টা করে যাচ্ছে কিভাবে নির্বাচন প্রতিহত করা যায়। যেমন ধরুন যে আমি অনেক আগে থেকেই বলে আসছি, আবারও বলি, যে একটা পর্যায়ে গিয়ে জামাত এনসিপি এরাই নির্বাচন করতে দিবে না। ধারাবাহিকতাগুলো দেখুন। প্রথমে বললো স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, তুমুল আওয়াজ তুলল। জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন, সেটাতে পারলো না। তারপর বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে, জোর গলা উচ্চারণ করতে লাগলো। সরকারের উপদেষ্টারা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কিভাবে আইনগত ভিত্তি দেওয়া যায়, তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো। বিএনপির আপত্তির মুখে পারল না। এরপরে কি হলো? বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে, সেটিও পারল না। সরকার সেটা চাইছিল যে জাতীয় ঐক্যমত্য কমিশন বা ডক্টর আলী রিয়াজের মতো মানুষরা তারা সব ধরনের চেষ্টা করছিলেন কিভাবে গণভোট আগে করা যায়। হাস্যকর সব ব্যবস্থা, জামাত এনসিপির পক্ষে, সব এগুলো খেলা। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে টিম আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো। এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে, প্রশ্নের মুখে নির্বাচনী পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয়। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে তারা এই প্রশ্নগুলো উত্থাপন করতে পারে। এবং লিখে রাখুন, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়ও
মানে লেভেল প্লেইং ফিল্ড তো আছে, কিন্তু তারেক রহমানকে ব্যক্তিগত জায়গা থেকে নিরাপত্তা ব্যবস্থাটা একটু বেশি দেওয়া হচ্ছে। এই তো ধরুন একটা সহনীয় মাত্রায় কমিয়ে আনা হলো। তারেক রহমানের নিরাপত্তা তো দরকারি, অবশ্যই দরকার, এটি সবাই জানি আমরা, যে তার জীবন হুমকির মুখে, ঝুঁকির মুখে। আর যতই আমরা বলি যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান না, এগুলো পুস্তকের কথা, এগুলো সিলেট বাণী। বলে তারেক রহমান যেমন একদিনে ভোটার হলেন, এটা কি সম্ভব ছিল? অন্য কারো, কেউ মৃত্যু শয্যাশায়ী মনে করুন, তিনি নির্বাচন কমিশন যেতে পারছেন না, বা তার একদিনের মধ্যে ভোটার হতে হবে, এটা কি সম্ভব? কারোর জন্য সম্ভব না। যাই হোক, আইন সবার জন্য সম্ভব না। তারেক রহমান একদিনে ভোটার হয়েছেন, সেটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থাটা যদি একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা হয়, তারপরেও দেখা যাবে এরা নতুন নতুন অজুহাত তুলছে নির্বাচনকে বিতর্কিত করতে, নির্বাচন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভোটের সময় যত এগিয়ে আসছে এবং যারা বিশ্বাস করছেন যে ভোট হবে, তাদের সকলেরই প্রশ্ন যে এই ভোটের ময়দানে আওয়ামী লীগ এবং তাদের যারা সহযোগী লোকজন রয়েছেন, প্রায় অর্ধেক ভোটার, যাদের মনের মতো প্রার্থীদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তারা আসলে কাকে ভোট দেবে? বিএনপিকে, এনসিপিকে, নাকি জামাতকে? এটা হলো এক। দুই নম্বর হলো কেন তারা ভোট কেন্দ্রে যাবে? এখানে স্পষ্টতই আওয়ামী লীগের সভানেত্রী এবং দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ের, তারা ইতিমধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগকে যদি ভোটের বাইরে রাখা হয়, তাহলে এই ভোট নিয়ে আওয়ামী লীগের কোনো মাথা ব্যথা নেই, এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কোনো অবস্থাতেই ভোট কেন্দ্রে যাবেন না ভোট দেওয়ার জন্য। তো এটা যদি হয়, তাহলে একটা ভয়াবহ বিপর্যয়ের কারণ ঘটাবে। এর কারণ হলো যে আমাদের দেশে এখন যেভাবে নির্বাচন হয়েছে, গত কয়েকটি নির্বাচনে, সেখানে ভোট কেন্দ্রে ভোটারের যে উপস্থিতি, এটা একটা বিরাট সমস্যা। আওয়ামী লীগ একছত্রভাবে তাদের সকল রাষ্ট্রীয় ক্ষমতা তারা প্রয়োগ করার পরেও 10%, 15%, 20%, মানে এক একটা নির্বাচনী এলাকাতে এক এক রকম ঘটনা, এবং কোনো কোনো জায়গাতে এমনও হয়েছে যে শতকরা 5% ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি বিগত তিনটি নির্বাচনে। আবার কোনো কোনো কেন্দ্রে 70% ভোটার উপস্থিত হয়েছে, যেখানে আসলে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তো সেক্ষেত্রে সামনের যে নির্বাচন, এটিকে যদি প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে শো করা না যায় ভোটারদের কাছে, এখানে সেই 5%, 10%, 11%, 12% এরকমই হবে, এর বেশি হবে না। আর কিছু কিছু জায়গাতে হয়তো 80% হয়ে যেতে পারে, যেখানে আসলে ভোটের মাঠটা ইতিমধ্যে জমজমাট হয়ে পড়েছে। তো সমস্যাটা কোথায়? অতীতে আওয়ামী লীগ যেটা করেছিল সেটা হলো তাদের অনুগত প্রশাসন ছিল, মিডিয়া ছিল, এবং তারা ওই মুহূর্তে ভারত, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন কাউকেই পাত্তা দেয়নি। ফলে তার ইচ্ছা মতো ব্যালট বাক্স ভরেছে, ইচ্ছা মতো রাখতে ভোট করেছে, ইচ্ছা মতো বিনা ভোট করেছে, ইচ্ছা মতো রেজাল্ট ঘোষণা করেছে, এবং সবাইকে সেটা মেনে নিতে হয়েছে। কিন্তু এবার তো এটা 1% সম্ভব নয়। এটা করার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন সেখানে ভোটটা বন্ধ করে দেবে। তাহলে ভোটারের উপস্থিতিটা যদি নিশ্চিত করতে হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটারদেরকে আনতেই হবে মাঠে। এটি এত কঠিন একটা বিষয় যে হিমালয়ের যে পর্বতমালা, সেটিকে যদি কাঁধে এনে বা ঠেলে, গুতিয়ে, ধাক্কা দিয়ে আপনার বাড়ির পাশে আনার কেউ চেষ্টা করে, ওটা যেভাবে কঠিন, একইভাবে এই ভোটের ময়দানে আওয়ামী লীগের যে 50% ভোটার আছে, তাদেরকে ছলে বলে কৌশলে ভয় দেখিয়ে, টেনে হিসেবে, প্রলোভন দেখিয়ে, হোয়াট এভার মেবি, আপনি যেটাই বলেন না কেন, ভোট কেন্দ্রে আনা ওই রকম কঠিন একটা বিষয়। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। দুই নম্বর হলো যে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে কৌশল করতে চায়, মানে খেলতে চায় প্রার্থীদেরকে নিয়ে, তাহলে যেটা হবে সেটা হলো তারা সেই একটা জায়গাতে জামাতের ময়দানে উপস্থিত হবে, যেখানে তারা কৌশল মনে করবে যে আমাদের প্রার্থী স্ট্রং, আর অন্য জায়গায় তারা বিএনপির প্রার্থীর পক্ষে নামবে। জনসংখ্যা বড় হবে,
এবং প্রার্থীদেরকে মাথায় তুলে নাচবে, মনে হচ্ছে যে প্রার্থী তারা জিতে গেছে। কিন্তু শেষমেশ তারা ভোট দিতে আসবে না, যাবে না, বা ভোট কেন্দ্রে ঢুকে তারা ব্যালট পেপার নষ্ট করবে এমনভাবে। তাতে কি হলো যে সবাই একটা ইমেজে রইল, ভোটের দিন পর্যন্ত প্রচুর ভোটার উপস্থিত হয়েছে, আওয়ামী লীগের সব লোক ভোট কেন্দ্রে এসেছে, কিন্তু শেষমেশ তারা ভোট দেয়নি, হা ভোটের জায়গায় না ভোট দিয়েছে, না ভোটের জায়গায় হা ভোট দিয়েছে, আর প্রার্থীকে এমন সিল মেরেছে প্রতীকের উপর যেখানে ভোটটা নষ্ট হয়ে যায়। তাহলে কি হবে বলেন? এরকম একটা অবস্থাতে কি হবে? দিন শেষে দেখা গেল যে সবাই এটা মারাত্মক বিপদে ফেলবে। নির্বাচন যারা অনুষ্ঠান করছে তারা দেখলো যে ইলেকশন কেন্দ্রে প্রচুর ভোটার ভোট কেন্দ্রে গেল, তারা ধরে নিল 60%, 50% ভোটার কালেকশন হয়েছে, অতএব সিল পিটানোর দরকার নেই। কিন্তু দিন শেষে গুনে গুনে দেখা গেল 5%, 6%। তখন নিজের গালে চর, থাপ্পড়, কিল, ঘুষি মারা ছাড়া তাদের আর কিছু করার থাকবে না। এই হলো দ্বিতীয় অপশন। এবং এই কাজগুলো করা কিন্তু এত সোজা না। আওয়ামী লীগের যে চাণক্য নীতি, সেই চাণক্য নীতি যদি পরিপূর্ণ বাস্তবায়ন তারা ঘটাতে পারে, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র এটা ঘটানো সম্ভব। থার্ড যে অপশন, সে অপশন হলো এলাকার যারা প্রার্থী তারা আসলে সত্যিকার অর্থেই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে পারলো তাদের ম্যাগনেটিক নেতৃত্ব দ্বারা, তারপরে তাদের বক্তব্য দ্বারা এবং তাদের নানা রকম কর্মকাণ্ড দ্বারা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা উদ্বুদ্ধ হলেন এবং আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা নিরাপদ জোন, সেফ জোন সংশ্লিষ্ট ইলেকশন কমিশন, প্রশাসন সবাই সেখানে উন্মুক্ত করে দিল, যে এখানে যাদের বিরুদ্ধে মামলা আছে, তারপর যারা চিহ্নিত সন্ত্রাসী অপরাধী, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক তারা যদি ভোটের ময়দানে আসেন তাদেরকে সম্মান জানানো হবে, এমনকি তাদেরকে মঞ্চেও নিয়ে বসানো হবে। এবং এটি যদি শান্তিপূর্ণভাবে করা হয় তাহলে আওয়ামী লীগের যে রাজনীতি এটি খুবই কঠিন হয়ে যাবে আগামী দিনগুলোতে, এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা এখানে লাভবান হবে। 4 নম্বরে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আওয়ামী লীগের কিছু লোক গেল, ভোট দিতে গেল, এবং তারা প্রার্থীদের এবং রাজনৈতিক দলগুলোর যে গত সেই 17 মাসের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে যদি তারা বিবেচনায় নেয় এবং সেই অনুযায়ী যদি তারা ভোট দিতে চায়, তাহলে বিএনপির কপাল খারাপ। এক্ষেত্রে জামাত, এমনকি এনসিপি, এমনকি চরমোনাই যারা প্রার্থী আছেন তাদের কপাল খুলে যাবে। এর কারণ হলো এই দলগুলো জাতীয় পর্যায়ে, যেমন জামাত জাতীয় পর্যায়ে আওয়ামী লীগকে হিট অ্যান্ড হার্ট করে তেমন কোনো কাজ করেনি। তারপর যে সকল মব হয়েছে সেগুলো মব হয়েছে, সেই মবের জন্য পরোক্ষভাবে জামাতকে দায়ী করা হয়, কিন্তু প্রত্যক্ষভাবে এর সঙ্গে জামাত ছিল এটা লোকজন দেখেনি।